আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন এনসিসির। থাকছে না গ্রেডিং। বিদেশে উচ্চশিক্ষার বিড়ম্বনায় পড়বেন শিক্ষার্থীরা, বলছেন গবেষকরা। সতর্কতা ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির সাথে জড়িতদের ছাড় নয়। আওয়ামী লীগ অন্য কোনো দেশের দাসত্ব করে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। ভারতের সাথে সমঝোতা চুক্তি বাংলাদেশকে পরনির্ভরশীল করবে, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। পেনশন স্কিম নিয়ে একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে জানান আন্দোলনকারীরা। পেনশন স্কিমের প্রজ্ঞাপন বাতিল সহ ৩ দফা দাবি না মানলে আন্দোলন চলতে থাকবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বৈষম্যমূলক প্রত্যয় পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক সকল কার্যক্রম রেখে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখা হবে। যারা এখানে ঘাপটি মেরে রয়েছে তাদেরকে আমাদের সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিচ্ছে। অতীতে শিক্ষকদের আন্দোলন হলেও ক্লাস পরীক্ষা বা একাডেমিক কার্যক্রম থেকে কখনো কর্মবিরতি পালন করেননি শিক্ষকরা। তবে পেনশন স্কিম বাতিলের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয়ায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এদিকে কর্মসূচির প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিমকে দুরভিসন্ধিমূলক বলে মনে করে বক্তব্য দেন। আমরা ৬৫ বছর বয়সে অবসরে যাই, সরকারি কর্মকর্তারা যান ৫৯ বছরে। নমিনির কি ব্যবস্থা আছে তার কোনো ব্যাখ্যা নাই। বৈশাখী ভাতা, অন্যান্য অ্যালাউন্সেস, ফেস্টিভ্যাল যে অ্যালাউন্সেস আছে সব কেটে নেবেন। এত অধিকার আপনাদের অর্থ মন্ত্রণালয় কে দেয়? সব কাটবেন, কাটতে কাটতে কোথায় নিয়ে যাবেন? রাজধানীর মতো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও চলছে শিক্ষকদের কর্মবিরতি। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া না গেলে আন্দোলন চলবে বলে জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ডক্টর নিজামুল হক ভুইয়া। সরকারের পক্ষ থেকে অদ্যাবধি আমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই। আলোচনা করলে তো আমরা আলোচনা যাব, কথা বলবো, আমাদের দাবি আমরা উপস্থাপন করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বললে, আমরা ওনাকে বোঝাতে পারলে আশা করছি যে আমাদের প্রধানমন্ত্রীর হাত দিয়েই আমাদের শিক্ষকদের মর্যাদা আমরা ফেরত পাবো। এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানে ক্ষতি হচ্ছে স্বীকার করে তিনি বলেন, পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে দেয়া হবে। যে কায়েমি স্বার্থান্বেষী মহল কারা আমাদের কাছে এই জায়গায় নিয়েছে, তারাই এটার জন্য দায়ী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি। পারদর্শিতার ভিত্তিতে 7টি স্কেলে শিক্ষার্থীদের ফলাফল দেয়া হবে। থাকছে না গ্রেডিং বা রোল নম্বর। গবেষকরা বলছে এই পদ্ধতির ফলাফলে বিদেশে উচ্চশিক্ষা কিংবা চাকরির ক্ষেত্রে বিড়ম্বনায় পড়বেন শিক্ষার্থীরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নতুন শিক্ষাক্রম চালুর পর ধাপে ধাপে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে নীতি নির্ধারকদের। শিক্ষাবর্ষের 6 মাস যাবার পর পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করল শিক্ষা মন্ত্রণালয়। ফলাফল নির্ধারণের জন্য একটি ফর্মুলা তৈরি করেছে এনসিটিবি। প্রতিটি বিষয়ে থাকবে 5টি
পারদর্শিতা সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর পিআই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পিআই বিয়োগ করে 100 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করলে ফলাফল বের হবে। উদাহরণস্বরূপ কোনো শিক্ষার্থী যদি 5টি পিআইয়ের মধ্যে 3টিতে সর্বোচ্চ, 1টিতে মধ্যম ও 1টিতে সর্বনিম্ন সূচক পায়, উপরের ফর্মুলা অনুযায়ী সে 40 নম্বরের স্কেল পাবে। এভাবে 7টি স্কেলের মাধ্যমে শিক্ষার্থীদের সামষ্টিক অবস্থান জানিয়ে দেওয়া হবে। যেহেতু কম্পিটেন্সি বেসড কারিকুলাম, সুতরাং এই সবগুলো বিষয় মিলে সে এই অবস্থানে আছে সেরকম জায়গা নাই। প্রত্যেকটা বিষয় কেন্দ্রিক 7 পয়েন্ট স্কেলে সে কি অবস্থানে আছে। শিক্ষা গবেষকরা বলছেন, উন্নত দেশগুলোতে গ্রেডিংয়ের মাধ্যমে মূল্যায়ন হয়। বাংলাদেশের এই পদ্ধতি তাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় আছে। যখন আমরা আমাদের স্কেলের মূল্যায়ন পাব, তখন ওই স্কেলের মূল্যায়নের সার্টিফিকেট নিয়ে উন্নত বিশ্বের অথবা যে কোনো দেশে গেলেই তারা তো এক ধরনের হোঁচট খাবে। যদি তাদের সিজিপিএ থাকে আর আমাদের যদি সিজিপিএ না থাকে, আমাদের স্কেলে থাকে, তখন এই স্কেলগুলোকে তারা আবার ফিরিয়ে দিবেন অথবা বলবেন যে আমাদের পদ্ধতি অনুযায়ী তোমরা এগুলো ইকুইভ্যালেন্ট করে নিয়ে আসো। আমার এখানকার যেই সার্টিফিকেশন হবে সেটাকে অন্যরা সেভাবেই নেবে। এটা হচ্ছে একটা দিক। অ্যাকসেপ্টেন্সের কোনো সমস্যা নাই। প্রায় অলমোস্ট এখন উন্নত বিশ্বের সকল জায়গাতেই যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম নিয়েই কাজ করছে, এবং আমাদের আশেপাশে যেসব দেশগুলো আছে তারা সবাই কিন্তু আমাদের লাইনেই আছে। ভারত ঘোষণা দিয়ে দিয়েছে 26 সাল থেকে তার ওখানে কোনো 10ম শ্রেণী শেষে কোনো পরীক্ষা হবে না, এসএসসি পরীক্ষাই সে তুলে দিচ্ছে। তো তার বাচ্চারা কি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হবে না? 3 জুলাই থেকে শুরু হতে যাওয়া অর্ধবার্ষিক বা ষান্মাসিক পরীক্ষা থেকেই এ পদ্ধতিতে মূল্যায়ন করবেন শিক্ষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সতর্কতা ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশ দেন তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণযোগ্য দুর্নীতির তথ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতিতে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারী কেউই ছাড় পাবে না। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার একের পর এক দুর্নীতির খবর প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে। ক্ষমতাশালী শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি নিচের পদের কর্মচারীদের দুর্নীতিতেও সমালোচিত সরকার। সচিবালয়ে মন্ত্রিসভা পরবর্তী সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। আপনার কাছে যে কটা তথ্য আছে তার থেকে কিন্তু বেশি ডিপার্টমেন্ট অফ প্রসিডিংস প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে। আমি আপনাকে একটা এটা আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারি। আপনি হয়তো কয়টা আপনি মিডিয়া আনছেন, তার থেকে বেশি কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট। আপনি জনপ্রশাসন খুঁজতে দেখেন কয়জন অফিসারের বিরুদ্ধে এখন ডিপি চলতেছে, আপনি কিন্তু এতগুলো খবর আনেন না। দুর্নীতি তো সবাই করে না, একটা অফিসে সবাই কি দুর্নীতিবাজ? হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়। অবশ্য তাই তো দাঁড়িয়েছে, তাই না? এরকম হয়েছে না? তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ তাদের দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সদ্য পাশ হওয়া বাজেট যত্ন ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নের নির্দেশ দেন সরকার প্রধান। বাজেট বাস্তবায়নের জন্য নজরদারির মধ্যে রাখে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী সচিবগণকে সবাইকে বলেছেন যে এদিকে যেন সবাই মনোনিবেশ করে। এছাড়াও প্রধানমন্ত্রীর নাম বাদ দিয়ে মাদারীপুরের শিবচরে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী রপ্তানি কার্যক্রম যুগোপযোগী করতে রপ্তানি নীতি 2024 থেকে 2027 আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ অন্য কোনো দেশের দাসত্ব করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সাথে শত্রুতা করে বিএনপি বাংলাদেশের বড় ধরনের ক্ষতি করেছিল। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে কোনো চুক্তি হয়নি, হয়েছে সমঝোতা স্মারক স্বাক্ষর। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে মহানগর উত্তরের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ।
বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে মিছিল সহকারে নেতাকর্মীরা আসতে থাকেন দুপুর থেকে। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এই সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপির সরকার বিরোধী এক দফার আন্দোলন শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। কখন কার নেতৃত্ব কেড়ে নেওয়া হয় এই আতঙ্কে দলটির নেতাদের এখন ঘুম হারাম বলে জানান তারা। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? বিএনপিতে এখন নেতারা একে আরেকজনকে বলে সরকারের এজেন্ট। কি আন্দোলন তারা করবে? বিএনপির আন্দোলন। বিএনপির এক বক্তব্যের জবাবে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর এক নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকারের কারণে তিস্তা চুক্তিতে ভারতের সংবিধান অনুসারে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তবে আলোচনার মাধ্যমে তা সমাধানযোগ্য বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নয়া দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে ওই যে বেগম খালেদা জিয়া ফিরে এলেন, ঢাকা বিমানবন্দরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো গঙ্গা চুক্তির কি হলো? খালেদা জিয়া কি বলল? আরে আমি তো গঙ্গা চুক্তির কথা বলতে ভুলেই গেছি। এই গঙ্গা চুক্তি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছে। বন্ধুত্ব আছে বলে আজকে আমরা তিস্তা সহ অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রগতি সাধন করেছে। বিশ্ব পরিস্থিতির কারণে মূল্যস্ফীতিতে দেশের মানুষ কষ্টে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো কাজ করে যাচ্ছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফরে করা সমঝোতা চুক্তি বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সাংবাদিকদের তিনি জানান, সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে কৌশল নির্ধারণে সমমনা দলগুলোর সাথে আলোচনা চলছে। তার অভিযোগ, সরকার নানা সময়ে জঙ্গিবাদকে বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রিপোর্ট করছেন মইনুল আহসান। বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা। সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সফরে নিজেদের ক্ষমতায় থাকার নিশ্চয়তা আদায় করাই ছিল সরকার প্রধানের মূল লক্ষ্য। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কি পেরো সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটাতে আমরা পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমরা অন্যান্য অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্সা আমরা পাচ্ছি না। এই একটা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের যে ট্রেড ডেফিসিট আছে তার জন্য কোনো স্বচ্ছ কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি। ৮ বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে রেখেছে। বিএনপি মহাসচিব দলীয় ঐক্য ধরে রাখার পাশাপাশি মামলা নির্যাতনের শিকার নেতা কর্মীদের সহায়তায় আরো জোরালো ভূমিকা রাখতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী
প্রিন্স ফয়সাল বিন ফারহান অংশ নেন। বৈঠকে ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশে আরও বেশি সৌদি বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং অফশোর ব্যাংকিং ব্যবস্থায় সৌদি বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর জাবেদ পাটোয়ারি উপস্থিত ছিলেন। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোকে অনৈতিক সুবিধা দেয়া ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এখান থেকে আলোচিত নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু সরবরাহ করা হয়েছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় সংস্থাটি। সাভার প্রতিনিধি শেখ বাশারের প্রতিবেদন জানাচ্ছেন জাহিদুল আলম। ব্রাহ্মা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও জাল কাগজপত্র তৈরি করে 2021 সালে আমেরিকা থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু দেশে আনে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো। সেই সময় কাস্টমস তা জব্দ করে পাঠায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে। পরে সুলভ মূল্যে মাংস বিক্রির শর্তে কর্মকর্তাদের ম্যানেজ করে 15টি গরু ফিরিয়ে নেয় সাদিক এগ্রো। তবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইমরান মাংস বিক্রি না করেই গরুগুলো তার খামারে রেখে দেন। পরবর্তী সময়ে কুরবানির জন্য দাম হাঁকান কোটি টাকা। 3টা গরু মিলেই বিক্রি হয়েছিল 2,60,00,000 টাকা। ব্রাহ্মা জাতের গরুর বিভিন্ন তথ্য অনুসন্ধান, টেন্ডার জালিয়াতি সহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সোমবার কেন্দ্রীয় গো প্রজনন খামারে অভিযান চালায় দুদকের 9 সদস্যের একটি দল। কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতি, এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কি হবে এইগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আমরা জানি যে এইগুলো গরুগুলো রমজান মাসে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা, কিন্তু এরপরে কিভাবে আসলো এটা আমরা তথ্য দেওয়ার জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি এবং আমরা এগুলো যাচাই বাছাই করে পরবর্তী 2023 ও 24 সালে পরপর 2 বছর প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে প্রকাশ্যে ইমরান ব্রাহ্মা জাতের নিষিদ্ধ গরু উচ্চবংশীয় গরু হিসেবে প্রদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবছর হিট ওয়েভে পোল্ট্রি ও ডেইরি খামারে 3,300 কোটি টাকার ক্ষতি হয়েছে। সিমেন্ট শিট ব্যবহারের মাধ্যমে কৃষি খামারে এই ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাদ্দেক হোসেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামে কৃষি অর্থনীতি নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। পরিসংখ্যান অনুযায়ী সিমেন্ট শিটের ব্যবহারে ডিমে 11%, মাংসে 7% ও দুধে 4% উৎপাদন বেড়েছে, যা টেকসই খামার ব্যবস্থাপনা ও পুষ্টির যোগানে ভূমিকা রাখছে। তাদের মতে 1.09% জিডিপিতে অবদান পোল্ট্রি ও ডেইরি শিল্পের। পার্টেক্স খেলার খবর। আগামী বোর্ড মিটিংয়ে খেলোয়াড়দের পারফরম্যান্সের মূল্যায়ন করবে বিসিবি। এছাড়া কোচ হাতুরু সিংহের সাথে চুক্তি নবায়ন হবে কিনা তা নিয়েও হবে আলোচনা। বিসিবিতে কার্যনির্বাহী কমিটির সভার আলোচনার বিষয়বস্তুর কথা জানাতে গিয়ে মিরপুরে এসব কথা বলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। এ সময় তিনি জানান, অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার সহ বিশ্বকাপে কোচের ডিসিপ্লিনারি বিষয় নিয়ে বোর্ড সভায় কথা বলবেন তারা। আগামীকাল আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের একটা সভা রয়েছে এবং এই সভায় মূলত আমাদের যে রুটিন ম্যাটার্সগুলো থাকে এগুলো আসবে এবং এর বাইরে বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে যে পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার, এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন এনসিসিসির। থাকছে না গ্রেডিং। বিদেশে উচ্চশিক্ষায় বিড়ম্বনায় পড়বেন শিক্ষার্থীরা, বলছেন গবেষকরা।
সতর্কতা ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির সাথে জড়িতদের ছাড় নয়। আওয়ামী লীগ অন্য কোনো দেশের দাসত্ব করে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। ভারতের সাথে সমঝোতা চুক্তি বাংলাদেশকে পরনির্ভরশীল করবে বললেন মির্জা ফখরুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।